সাল ১৯৯১। ভারতের হাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে মাত্র ৩ সপ্তাহের আমদানি ব্যয় চালানোর মতো। দেশটি তখন দেউলিয়া হওয়ার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ভারতের ব্যাংকগুলোর কাছে তখন বৈদেশিক মুদ্রা নেই। বিদেশি ঋণদাতারা নতুন করে ঋণ দিতে চাচ্ছিল না। আন্তর্জাতিক বাজারেও ভারতের বিশ্বাসযোগ্যতা ছিল প্রায় শূন্যের কোঠায়। উপায় না পেয়ে ভারতের সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ রিজার্ভ লন্ডন ও সুইজারল্যান্ডে পাঠাতে হয়েছিল বন্ধক রাখার জন্য, যাতে করে আন্তর্জাতিক ঋণ পাওয়া যায় এবং দেশ দেউলিয়া হওয়া থেকে রক্ষা পায়। কিন্তু এরপরও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। ঠিক সে সময় দেবতার মতো হাজির হলেন প্রায় অচেনা একজন মানুষ। তার নাম মনমোহন সিং। ছিল না কোনো রাজনৈতিক অভিজ্ঞতা বা ক্রাইসিস মোমেন্ট সামাল দেওয়ার ইতিহাস, অথচ সেই মনমোহন সিংই অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন ভারতের অর্থনীতির চালচিত্র। ৩ দশক পরে ভারত এখন পৃথিবীর বৃহৎ অর্থনীতিগুলোর একটি। মনমোহন সিংয়ের নেওয়া অনেক সিদ্ধান্তের সুফল দেশটি আজও ভোগ করছেন। পরে অবশ্য মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারেও বসেছিলেন, কিন্তু যুগান্তকারী কাজগুলোই হয়েছিল তার অর্থমন্ত্রী থাকা কালে। কিভাবে মনমোহন সিং ভারতের অর্থনীতির গেম চেঞ্জার হয়ে উঠেছিলেন, ক্যাপসুলের এই ভিডিওতে সেসবই বিস্তারিত আলোচনা করা হবে। মনমোহন সিংয়ের জন্ম ১৯৩২ সালে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গাহ নামক একটি ছোট্ট গ্রামে, যা এখন পাকিস্তানের অংশ। মাত্র ২ বছর বয়সে তিনি তার মাকে হারান। এরপর বড় হন দাদির কাছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবারকে সব কিছু ফেলে রাতারাতি ভারতে চলে আসতে হয়েছিল। কিন্তু ওই কঠিন পরিস্থিতির মধ্যেও পড়ালেখার প্রতি তার আগ্রহ কমেনি। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হয়েছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে স্নাতক শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে তিনি ডি.ফিল ডিগ্রি অর্জন করেন। তার ডক্টরাল থিসিসের বিষয় ছিল ভারতের রপ্তানি বাণিজ্য এবং স্বনির্ভরতার সম্ভাবনা। এটি এমন একটি বিষয় যা তার ভবিষ্যৎ কর্মজীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত হয়ে ওঠে। এই থিসিসে তিনি প্রথম যুক্তি দিয়েছিলেন যে ভারতের অতিরিক্ত আমদানি বিকল্প নীতি দীর্ঘমেয়াদে দেশের ক্ষতি করছে এবং রপ্তানিমুখী নীতি গ্রহণ করা উচিত। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মনমোহন সিং প্রথমে অধ্যাপনার সাথে যুক্ত হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে মর্যাদাপূর্ণ দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে তিনি শিক্ষকতা করেন। কিন্তু পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে তিনি পুরোদস্তুর একজন সরকারি আমলায় পরিণত হন। ধীরে ধীরে তিনি ভারত সরকারের একের পর এক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রথমে ১৯৭২ সালে হন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। এরপর ধীরে ধীরে হন অর্থ মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের উপ চেয়ারম্যান এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। এই প্রশাসনিক অভিজ্ঞতা তাকে ভারতের অর্থনৈতিক কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতি বাস্তবায়ন সম্পর্কে বিস্তর ধারণা দিয়েছিল। সে বছর ভারত নিজেদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছিল। ওই সংকট ছিল কয়েক দশক ধরে জমে থাকা সমস্যার চূড়ান্ত রূপ। স্বাধীনতার পর থেকে ভারত একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত আমদানি বিকল্প শিল্পায়ন নীতি অনুসরণ করে আসছিল। এই নীতির মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া। কিন্তু বাস্তবে এই নীতি প্রতিযোগিতার অভাব সৃষ্টি করে, যার ফলে ভারতীয় শিল্প বিশ্বমানের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়। উৎপাদন খরচ বেশি, গুণগত মান কম আর রপ্তানি সক্ষমতা সীমিত। এই 3টি সমস্যা ধীরে ধীরে ভারতের অর্থনীতিকে দুর্বল করে তুলেছিল। ৮০ দশক জুড়ে দেশটির সরকার প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যয় করছিল, কিন্তু আয় ছিল সীমিত। ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতন এবং অলাভজনক সরকারি প্রতিষ্ঠান চালানোর খরচ ক্রমাগত বাড়তে থাকে। এর ফলে সরকারি বাজেট ঘাটতি প্রতি বছর আরও বড় হতে থাকে। এই ঘাটতি মেটানোর জন্য ভারত সরকার দেশীয় ও বিদেশি ঋণের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। তার উপর ১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করলে উপসাগরীয় যুদ্ধ শুরু হয় এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়। ভারত যেহেতু তার তেলের বেশিরভাগ চাহিদা আমদানির মাধ্যমে মেটাতো, তাই মূল্যবৃদ্ধি ভারতের অর্থনীতিতে সরাসরি আঘাত করে। একই সাথে উপসাগরীয় অঞ্চলে কর্মরত লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়দের পাঠানো রেমিটেন্সও হঠাৎ কমে যায়। এইসব মিলিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। ১৯৯১ সালের জানুয়ারি মাস নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রিজার্ভ দিয়ে মাত্র ২ থেকে ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব ছিল। সাধারণত একটি দেশের অন্তত ৩ থেকে ৪ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন। ওই পরিস্থিতিতে ভারত সরকারকে একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হয়। ভারতের প্রায় ৪৭ টন স্বর্ণ রিজার্ভ কড়া নিরাপত্তার মধ্যে বিমানে করে পাঠিয়ে ব্যাংক অফ ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের একটি ব্যাংকে বন্ধক রাখা হয়, যাতে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ পাওয়া যায়। একটি স্বাধীন ও গর্বিত দেশের রিজার্ভ করা স্বর্ণ বিদেশে বন্ধক রাখতে হচ্ছে। এটি ছিল ভারতীয় জাতীয় আত্মমর্যাদার একটি আঘাত। ঠিক এই সংকটময় মুহূর্তে ১৯৯১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে পি.ভি. নরসিংহ রাও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এক প্রকার সংখ্যালঘু সরকার নিয়ে ক্ষমতায় বসা রাও তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে বেছে নেন মনমোহন সিংকে। এই সিদ্ধান্তে তখন ভারতের অনেকে বিস্মিত হয়েছিলেন, কেননা ক্রাইসিস মোমেন্ট সামাল দিতে দরকার ছিল অভিজ্ঞ কোনো রাজনীতিবিদ। মনমোহন সিংয়ের তখনও কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। মনমোহন সিং নিজেও এত বড় দায়িত্বের জন্য প্রস্তুত ছিলেন না। তবে দায়িত্ব পাওয়ার পর তিনি বসেও থাকেননি।
1991 সালের 24 জুলাই মনমোহন সিং সংসদে যে বাজেট উপস্থাপন করেন তা ভারতীয় অর্থনৈতিক ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। উত্তেজনায় পরিপূর্ণ সংসদ কক্ষে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন এমন একটি সংস্কার পরিকল্পনা যা স্বাধীনতা পরবর্তী ভারতের অর্থনৈতিক নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে গণ্য হয়। স্বাধীনতার পর থেকে ভারত যে সমাজতান্ত্রিক ধাঁচের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনৈতিক মডেল অনুসরণ করে আসছিল তা থেকে সরে এসে একটি বাজার ভিত্তিক উদার ও বহির্মুখী অর্থনীতির দিকে যাত্রা শুরু হয় সে বাজেটের মধ্য দিয়ে। এবার বিস্তারিতভাবে জেনে নেই সে বাজেটে ঠিক কি কি সংস্কার আনা হয়েছিল এবং প্রতিটি সংস্কার ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল। 1. লাইসেন্স রাজের অবসান। স্বাধীনতার পর থেকে ভারতে একটি অত্যন্ত জটিল লাইসেন্স ব্যবস্থা চালু ছিল, যাকে ব্যঙ্গার্থে বলা হতো লাইসেন্স রাজ বা পারমিট রাজ। এই ব্যবস্থার অধীনে একজন ব্যবসায়ী যদি কোনো নতুন কারখানা স্থাপন করতে চাইতেন কিংবা কোনো পণ্যের উৎপাদন বাড়াতে চাইতেন তাহলে তাকে সরকারের কাছ থেকে একের পর এক লাইসেন্স, অনুমতিপত্র ও অনুমোদন সংগ্রহ করতে হতো। এই প্রক্রিয়ায় কখনো কখনো ৮০-টিরও বেশি সরকারি সংস্থার ছাড়পত্র লাগত এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বছরের পর বছর সময় লেগে যেত। এই ব্যবস্থা শুধু সময় ক্ষেপণই করত না, বরং এটি ছিল দুর্নীতির এক উর্বর ক্ষেত্র। ফাইল দ্রুত সরানোর জন্য ঘুষ দেওয়া প্রায় স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যবস্থা উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করত। মনমোহন সিং তার সংস্কার কর্মসূচির মাধ্যমে এই লাইসেন্স ব্যবস্থার সিংহভাগ একযোগে বাতিল করে দেন। মাত্র হাতে গোনা কয়েকটি খাত যেমন প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং পরিবেশগতভাবে স্পর্শকাতর কিছু শিল্প বাদে বাকি প্রায় সব শিল্প স্থাপনের জন্য সরকারি অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। এটি ছিল রাতারাতি একটি বিপ্লবের মতো। উদ্যোক্তারা তখন থেকে অনেক দ্রুত ও স্বাধীনভাবে ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণ করতে পারতেন, যা ভারতের বেসরকারি খাতের উন্নয়নের পথ খুলে দিয়েছিল। 2. বাণিজ্য উদারীকরণ। মনমোহন সিং দায়িত্ব নেওয়ার আগে ভারতে আমদানি শুল্ক ছিল বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক হার ছিল শতভাগেরও বেশি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ৩০০% পর্যন্ত পৌঁছাত। এই অস্বাভাবিক উচ্চ শুল্কের কারণে ভারতীয় বাজার বিশ্ব বাণিজ্য থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছিল। পাশাপাশি দেশীয় শিল্প বিদেশে প্রতিযোগিতার মুখোমুখি না হওয়ায় নিজেদের দক্ষতা বাড়াতে তেমন উৎসাহিত হতো না। মনমোহন সিং ধাপে ধাপে এই শুল্ক হার কমিয়ে আনেন। কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ শুল্ক হার ৩০০% থেকে নেমে আসে ৫০%-এর নিচে এবং পরবর্তী বছরগুলোতে তা আরও কমতে থাকে। এর ফলে বিদেশি পণ্য, কাঁচামাল ও উন্নত প্রযুক্তি ভারতে প্রবেশ করার পথ সুগম হয়, যা দেশীয় শিল্পকে আধুনিকায়নের সুযোগ করে দেয়। এর পাশাপাশি রপ্তানির উপর থেকেও বিভিন্ন জটিল বিধিনিষেধ সহজ করা হয়, যাতে ভারতীয় পণ্য বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে প্রবেশ করতে পারে। এই উদারীকরণ নীতির ফলে ভারতীয় ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে বাধ্য হন। বিষয়টা প্রথম দিকে অনেকের কাছে কষ্টকর মনে হলেও দীর্ঘমেয়াদে পণ্যের গুণগত মান, উৎপাদন ক্ষমতা ও গ্রাহক সেবার উন্নয়নে অত্যন্ত সহায়ক ছিল। 3. রুপির অবমূল্যায়ন। এছাড়া সংকট মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ ও তাৎক্ষণিক পদক্ষেপ ছিল রুপির অবমূল্যায়ন। 1991 সালের জুলাই মাসে মাত্র 3 দিনের ব্যবধানে 2 দফায় ভারতীয় রুপির মূল্য মার্কিন ডলারের বিপরীতে প্রায় 18 থেকে 19% কমিয়ে দেওয়া হয়। এটিকে অত্যন্ত সাহসী ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল, কারণ মুদ্রার অবমূল্যায়ন স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে, আমদানি করা পণ্য ব্যয়বহুল করে তুলতে পারে এবং সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় হতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে দূরদর্শিতা ছিল। রুপির মূল্য কমানোর ফলে ভারতীয় পণ্য বিদেশি ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়, যা রপ্তানি বৃদ্ধিতে সরাসরি সহায়ক হয়। একই সাথে আমদানি ব্যয়বহুল হয়ে ওঠায় অপ্রয়োজনীয় বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত হয়, যা বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে সহায়তা করে। এই পদক্ষেপ ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4. বিদেশি বিনিয়োগের দ্বার উন্মুক্তকরণ। মনমোহন সিং দায়িত্ব নেওয়ার আগে ভারতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ অত্যন্ত সীমিত ছিল এবং তা কঠোরভাবে নিয়ন্ত্রিত হতো। বেশিরভাগ খাতে বিদেশি মালিকানার সর্বোচ্চ সীমা ছিল মাত্র 40%। প্রতিটি বিনিয়োগ প্রস্তাবের জন্য পৃথকভাবে সরকারি অনুমোদন নিতে হতো, যা মাসের পর মাস আটকে থাকত। মনমোহন সিং এর সংস্কারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। কিছু কিছু ক্ষেত্রে এই সীমা 51%, এমনকি পরবর্তীতে অনেক খাতে 100% পর্যন্ত বাড়ানো হয়। একই সাথে অনুমোদন প্রক্রিয়া অনেক সহজ করা হয়। কিছু কিছু খাতে স্বয়ংক্রিয় অনুমোদন ব্যবস্থাও চালু করা হয়। এর অর্থ হলো বিদেশি কোম্পানিগুলোকে আর প্রতিটি বিনিয়োগের জন্য আলাদাভাবে দীর্ঘ সময় ধরে সরকারি অনুমতির অপেক্ষায় থাকতে হতো না, বরং নির্দিষ্ট শর্ত পূরণ করলেই সরকারি বিনিয়োগ শুরু করা যেত। এই নীতির ফলে কোকা কোলা, IBM এর মতো বহুজাতিক কোম্পানিগুলো যারা একসময় ভারত ছেড়ে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসে। এই নীতি শুধু মূলধন নিয়ে আসেনি, বরং নতুন নতুন প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা দক্ষতা এবং লক্ষ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করে। 5. পাবলিক সেক্টরের সংস্কার। স্বাধীনতার পর ভারতে বহু গুরুত্বপূর্ণ শিল্প খাত যেমন বিমান চলাচল, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, খনি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত ছিল। এই একচেটিয়া ব্যবস্থার কারণে প্রতিযোগিতার অভাব দেখা দেয়, যার ফলে অনেক ক্ষেত্রে দক্ষতা, উদ্ভাবন এবং গ্রাহক সেবার মান কমে যায়। মনমোহন সিং এ সংরক্ষিত খাতের সংখ্যা মাত্র 18 থেকে কমিয়ে হাতে গোনা কয়েকটিতে নামিয়ে আনেন, যার ফলে বেসরকারি খাত এবং কিছু ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো এসব খাতে প্রবেশের সুযোগ পায়।
একই সাথে বছরের পর বছর ধরে লোকসানে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের দিকেও নজর দেওয়া হয়। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার আংশিকভাবে বেসরকারি খাতে বিক্রি করার প্রক্রিয়া শুরু করা হয়। যদিও রাজনৈতিক ও শ্রমিক ইউনিয়নের বিরোধিতার কারণে এই প্রক্রিয়া দ্রুত এগোয়নি, তবুও এটি ভারতের অর্থনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের সূচনা করে। 6. কর ব্যবস্থার সংস্কার। একই সময় ভারতের কর ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। এর আগে ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ হার ছিল প্রায় 56% মতো, যা মানুষকে কর ফাঁকি দিতে উৎসাহিত করত। মনমোহন সিং এ হার ধাপে ধাপে কমিয়ে যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনেন। একই সাথে কর্পোরেট করের হারও কমানো হয়। লক্ষ্য ছিল কর হার কম রেখে বেশি মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা, যাতে সামগ্রিকভাবে সরকারের রাজস্ব আয় বাড়ে। এই কৌশল দীর্ঘমেয়াদে সফল প্রমাণিত হয়েছিল, কারণ তখন থেকে ভারতে কর প্রদানকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। 7. আর্থিক খাতের সংস্কার। অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও শেয়ার বাজার খাতেও গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়। শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে সরাসরি শক্তিশালী আইনি ক্ষমতা দেওয়া হয়, যাতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা যায় এবং বাজারে স্বচ্ছতা বাড়ানো যায়। বেসরকারি ব্যাংক স্থাপনের অনুমতিও দেওয়া হয়, যা এর আগে শুধুমাত্র সরকারি ব্যাংকের একচেটিয়া অধিকার ছিল। এই সংস্কার ভারতের আর্থিক বাজারকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলে। সময়ের সাথে সাথে মনমোহন সিংয়ের এই সংস্কারগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে। এরপর বন্ধক রাখা স্বর্ণ পুনরায় ফিরিয়ে আনা হয় এবং কয়েক বছরের মধ্যেই দেউলিয়া হওয়ার সংকট সম্পূর্ণভাবে কেটে যায়। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘমেয়াদী প্রভাব। 1991 সালের পর থেকে ভারতের অর্থনীতি সম্পূর্ণ নতুন পথে প্রবেশ করে, যেখানে স্বাধীনতা উত্তর দশকগুলোতে ভারতের গড় প্রবৃদ্ধির হার ছিল মোটামুটি 3 থেকে 4% আশেপাশে। সেখানে সংস্কার পরবর্তী দশকগুলোতে এই হার বেড়ে গড়ে 6 থেকে 8% পৌঁছায়। বাণিজ্য উদারীকরণ এবং বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় ভারতীয় আইটি কোম্পানিগুলো বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ইনফোসিস, উইপ্রো, টিসিএস এর মতো কোম্পানিগুলো বিশ্বব্যাপী সফটওয়্যার সেবা রপ্তানির ক্ষেত্রে শীর্ষস্থানীয় অবস্থানে পৌঁছে যায়। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনের মতো শহরগুলো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে লক্ষ লক্ষ তরুণ ইঞ্জিনিয়ার ও পেশাজীবীর কর্মসংস্থান হয়। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর আকার নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে আসে। ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারিত হয়, নতুন নতুন শিল্প গড়ে ওঠে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারতের অবস্থান সম্পূর্ণভাবে বদলে যায়। একসময় যে ভারতকে বৈদেশিক সাহায্য নির্ভর একটি উন্নয়নশীল দেশ হিসেবে দেখা হতো, সে দেশটি ধীরে ধীরে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে শুরু করে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও ভারতের এই পরিবর্তনকে অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি মডেল হিসেবে উপস্থাপন করে। অর্থমন্ত্রী হিসেবে অসাধারণ সাফল্যের এক যুগ পর মনমোহন সিং 2004 সালে অপ্রত্যাশিতভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্ব নেন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোট সরকারের নেতৃত্বে। নির্বাচনে জয়ী কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়ে মনমোহন সিংকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর মনমোহন সিং টানা 2 মেয়াদে অর্থাৎ পূর্ণ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার প্রধানমন্ত্রিত্বকালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি ও কর্মসূচি বাস্তবায়িত হয়, যেগুলো ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। প্রথমত বলতে হয় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এর কথা। 2005 সালে প্রণীত এই আইনের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলোকে বছরে অন্তত 100 দিনের নিশ্চিত মজুরিভিত্তিক কর্মসংস্থানের আইনি অধিকার দেওয়া হয়। এটি ছিল বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যা প্রতি বছর কোটি কোটি গ্রামীণ পরিবারের জীবনযাত্রায় প্রত্যক্ষ প্রভাব ফেলে, বিশেষত কৃষি মৌসুমের বাইরে যখন গ্রামে কাজের অভাব থাকে। দ্বিতীয়ত বলতে হয় তথ্য অধিকার আইনের কথা। 2005 সালে প্রণীত এই আইনের মাধ্যমে সাধারণ নাগরিকদের সরকারি তথ্য জানার আইনি অধিকার প্রদান করা হয়। এই আইনের মাধ্যমে যে কোনো নাগরিক সরকারি প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় তথ্য চাইতে পারেন, পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে তা প্রদানে বাধ্য। এই আইন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি অসংখ্য দুর্নীতি উন্মোচনে সহায়ক হয়। তৃতীয়ত বলতে হবে ভারত মার্কিন পারমাণবিক চুক্তির কথা। মনমোহন সিং এর প্রধানমন্ত্রিত্বকালের অন্যতম সাহসী সিদ্ধান্ত ছিল 2008 সালে যুক্তরাষ্ট্রের সাথে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর। এই চুক্তি ভারতকে বৈশ্বিক পারমাণবিক বাণিজ্য ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ করে দেয়। ফলে 3 দশকেরও বেশি সময় ধরে ভারতের উপর আরোপিত পারমাণবিক নিষেধাজ্ঞার কার্যত অবসান ঘটে। যদিও তখন এটি নিয়ে ভারতের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছিল। বামপন্থী মিত্র দলগুলো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এমনকি এই ইস্যুতে মনমোহন সিং এর সরকার সংসদে আস্থা ভোটেরও মুখোমুখি হয়েছিল। কিন্তু মনমোহন সিং তার অবস্থানে অটল থেকে বলেছিলেন তিনি এই চুক্তির জন্য প্রয়োজনে সরকার পতনও মেনে নিতে প্রস্তুত। শেষ পর্যন্ত তার সরকার আস্থা ভোটে জয়ী হয়ে চুক্তিটি সম্পন্ন করে। এছাড়াও মনমোহন সিং এর সময়ে ভারতীয় জাতীয় খাদ্য নিরাপত্তা আইন প্রণীত হয়, যা কোটি কোটি দরিদ্র পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার আইনি অধিকার দেয়। শিক্ষার অধিকার আইনের মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করা হয় এবং আধার নামক বায়োমেট্রিক পরিচয়পত্র
প্রকল্প শুরু হয়, যা পরবর্তীতে ভারতের ডিজিটাল অবকাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি সুবিধা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে সহজ করে তোলে। যদিও প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের দ্বিতীয় মেয়াদ বিভিন্ন সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে কেটেছিল। তার সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় দুর্নীতির অভিযোগও উঠেছিল। যদিও ব্যক্তিগতভাবে মনমোহন সিংয়ের সততা নিয়ে খুব কম মানুষই প্রশ্ন তুলেছেন। এমনকি তার কট্টর রাজনৈতিক সমালোচকরাও তাকে ব্যক্তিগতভাবে সৎ বলে স্বীকার করেন। সমালোচকদের দিক থেকে মনমোহন সিংকে প্রায় নীরব প্রধানমন্ত্রী বা দুর্বল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করা হতো। তার শান্ত, বিনয়ী ও স্বল্পভাষী স্বভাবের কারণে অনেকে মনে করতেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তার নিজস্ব কর্তৃত্ব সীমিত ছিল। এই সমালোচনা তার মেয়াদের শেষ দিকে আরও তীব্র হয়ে ওঠে। অর্থনৈতিক দিক থেকে তার দ্বিতীয় মেয়াদের শেষ দিকে বৈশ্বিক আর্থিক মন্দার প্রভাব, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং প্রবৃদ্ধির হার কমে যাওয়ার মতো গুরুতর চ্যালেঞ্জ দেখা দেয়, যা 2014 সালের নির্বাচনে কংগ্রেস দলের ভরাডুবির একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। তবে এই সমালোচনাগুলো থাকা সত্ত্বেও ভারতের ইতিহাসে মনমোহন সিং এক অবিস্মরণীয় নাম। মনমোহন সিং ছিলেন মাটির মানুষ। এত বড় বড় পদে দায়িত্ব পালন করা সত্ত্বেও তিনি সবসময় একজন সাধারণ নিরহংকার মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি কখনো ক্ষমতার আড়ম্বর পছন্দ করতেন না, সাদাসিধে তবে দূরদর্শী এই মানুষটা 2024 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনমোহন সিংয়ের জীবনের অবসান ঘটলেও তার নেওয়া সিদ্ধান্তগুলোর সুফল এখনো কোটি কোটি ভারতীয় ভোগ করছে, তাই তিনি ভারতীয়দের কাছে শ্রদ্ধাভাজন হিসেবেই রয়ে গেছেন।